16 বলতে মানে 2000 ফিনান্সিয়াল কোনটা 2016-17, 16তে পেশ হলো আর কি 16 বাজেটটা। Rail budget was merged with Union budget in 2017. The government of India approved merger of rail and general budget in 2016. মানে 16তে বললাম আমরা মার্চ করে দেবো, 17 থেকে সেটা কার্যকরী হয়ে গেল। মানে 17তে তোমার 2017তে তোমার ফার্স্ট তোমার হচ্ছে ফেব্রুয়ারি একটাই বাজেট পেশ হলো, দ্যাট ইজ ইউনিয়ন বাজেট। সেটা রেল ওর মধ্যে ইনক্লুড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো তোমার তাহলে এটা গেল অতীত এবং বর্তমানটা বললাম, অর্থাৎ 17 সাল থেকে অর্থাৎ 17-18 বাজেট থেকে আজ অব্দি আমরা কি পাচ্ছি, এখনো পর্যন্ত আমরা পাচ্ছি একটাই আমাদের কান্ট্রিতে বাজেট পাচ্ছি আমরা। এইবার যে পয়েন্টটা মনে রাখবেন, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন মিস্টার জন মাথাই, ফার্স্ট রেলওয়ে মিনিস্টার তোমার জন মাথাই অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। উনি কি করলেন, উনি স্বাধীন ভারতে প্রথম রেল বাজেট পেশ করলেন। তাহলে স্বাধীন ভারতে প্রথম রেল বাজেট কে পেশ করেছিল, জন মাথাই। In independent India, the first rail budget was presented by John Mathai in November 1947. Okay? আচ্ছা আমরা এই যে বললাম 2016-17 লাস্ট রেল বাজেট কে পেশ করেছিল, অবশ্যই মিস্টার সুরেশ প্রভু। দ্য লাস্ট রেল বাজেট ওয়াজ প্রেজেন্টেড বাই 25 ফেব্রুয়ারি 2016 মিস্টার সুরেশ প্রভু দ্বারা হয়েছিল। আচ্ছা আমাদের দেশে রেলের ইতিহাসে আজ অব্দি আমরা একজন মহিলাকে পেয়েছি রেল মন্ত্রী হিসাবে, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকাম দ্য ফার্স্ট রেলওয়ে মিনিস্টার প্রেজেন্ট রেল বাজেট 2002, become the first female railway minister presented railway budget in 2000, এখনো পর্যন্ত একটা। এক্স্যাক্টলি হলো। আচ্ছা এই প্রত্যেক বাজার ইনফরমেশনস গুলো একটু এটা ইনফরমেটিভ ব্যাপারে একটু মনে রাখতে হয় প্রত্যেককে কিন্তু, হলো। আচ্ছা আমরা অন্য স্লাইড চেঞ্জ করবো। হ্যাঁ এক্সাক্ট, হ্যাঁ প্রথমবার 2002 সালে, প্রথমবার 2002 সালে প্রথমবার 2-3 বাজেটটা পেশ করেছিল। আচ্ছা আমরা কি স্লাইডটা চেঞ্জ করবো নাকি, বোঝা গেল প্রত্যেকের? এই পার্টটা একটু লিখে রাখতে হবে, আমি স্লাইডটা অ্যাড করে দেবো, দরকার সময় অ্যাড করে দেবো। হ্যাঁ স্লাইড আছে হয়তো কেটে গেছে বা কোনো কারণ নেওয়া হয়নি, যাক দিয়ে দেবো, অসুবিধা নেই ওটা। হ্যাঁ আচ্ছা নেক্সট পয়েন্ট চলে আসো। 24-25 বাজেটের তোমার মেন এটাগুলো বলবো যেটা দরকার আর কি। এক্স্যাক্টলি। হলো। আচ্ছা বলো দেখি তো চট করে। বলছে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আ স্টেটমেন্ট অফ দ্য এস্টিমেটেড রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার, that is annual financial statement of the state for each financial year has to be laid before the state legislature। বোঝা গেল? অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট যে বাজেট পেশ করে সেটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলকে ভিত্তি করে সেটা তোমার পেশ করে, এটাই মূল কোশ্চেনটা। বাকি আনসার কি হলো, এটা অনেকে এটা কিন্তু ভুল করলাম, এটা কিন্তু আমার বলছে যে স্টেট গভর্নমেন্ট বা স্টেট বাজেট, নট ইউনিয়ন বাজেট, স্টেট বাজেটস এক্স্যাক্টলি আন্ডার আর্টিকেল 202, আর্টিকেল 202। who presented the first union budget of independent India, এর মধ্যে কে আমাদের দেশে প্রথম তোমার ইউনিয়ন বাজেট পেশ করেছিলেন?
প্রথম কে করেছিলাম? এক্স্যাক্টলি একটু আগে বললাম যে পয়েন্টটা, আনসার হচ্ছে আর কে সন্মুখন চেট্টি। কোন বছরে বললাম এটা? নভেম্বর। কোন বছরে পেশ করেছিলেন? নভেম্বর 2000, নভেম্বর তোমার হচ্ছে 1947, তাই তো? নভেম্বর 1940, 26 নভেম্বর 1947 পেশ করেছিলেন। নেক্সট কোশ্চেন বলো দেখি তো, আগের দিন ক্লাসের উপরে। আ বাজেট ইজ সেড টু বি ডেফিসিট বাজেট ইফ দা, একটা বাজেটকে বলছি আমরা ডেফিসিট বাজেট যদি। দেব? 26 নভেম্বর 19, আগের কোশ্চেন ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেন আনসারটা কি হবে তাহলে? অপশন দিচ্ছি। ডেফিসিট বাজেট। ঘাটতি বাজেট বলতে কি বলছি আমরা? দেখো, আনসার হচ্ছে কি এক্সপেন্ডিচার এক্সিড দ্য এক্সপেক্টেড রিসিপ্ট, তাই না? ঘাটতি বলতে কি পাচ্ছি আমরা? এইটাই পাচ্ছি ঘাটতি বলতে। হুম, ঘাটতি বলতে এটাই পাচ্ছি আমরা, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে সারপ্লাস বাজেট, এটা হচ্ছে ব্যালেন্স বাজেট। নেক্সট কোশ্চেন বলো দেখি। Which of the following budget denotes the financial affluence of a country? কোন বাজেটটা একটা দেশের ফিনান্সিয়াল অ্যাফ্লুয়েন্সকে ইন্ডিকেট করে? ফিনান্সিয়াল তোমার হচ্ছে যে অ্যাফ্লুয়েন্স অফ এ কান্ট্রি কোনটা নিয়োট করে, মানে আর্থিক একটা ভালো দিক কোনটাকে ইন্ডিকেট করছে? অবশ্যই, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে তোমার সারপ্লাস বাজেট। আনসার সারপ্লাস বাজেট, মানে আর্থিক একটা বিস্তৃতিকে নিয়োট করছে, মানে আর্থিক প্রভাবটাকে নিয়োট করছে। নেক্সট, an annual statement of the estimated receipts and expenditure of the government over the fiscal year is known as? অপশন দিচ্ছি। Annual statement of the estimated receipts and expenditure of the government over the fiscal year is known as, এটা কি বলা হয়?
এই সমস্ত তোমার নোটস অর্থাৎ ক্লাস মেটেরিয়াল, ফ্রেশ নোট ফর প্রিন্ট আউট, আমাদের সমস্ত এই ব্যাচগুলোর কিন্তু ওই অ্যাপে কিন্তু কোর্সের মধ্যে ইনক্লুড মানে আপলোড করে দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, ওখানে ডাউনলোড করে করতে পারবে। এটা হচ্ছে বাজেট, এটাকে বলছি আমরা কি, এটাকে বলছি বাজেট বলছি। নেক্সট লাস্ট কোশ্চেন, in Indian constitution the term budget is not mentioned, it is stated as annual financial statement under which article? ফাউন্ডেশন ব্যাচে আছে, তারপরে তোমার আছে কি এরিয়াজ এর মধ্যে আছে, অপশন দিচ্ছি। এখানে আনসার দুটো হতে পারে, কিন্তু তোমার প্রপার আনসারটা গ্রহণ করতে হবে। ইন জেনারেল যেটা বোঝায় সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। In Indian constitution the term budget is not mentioned, it is stated as annual financial statement under article কত? Under article, exactly, under article হচ্ছে 112। আচ্ছা, ওকে, নেক্সট পয়েন্ট চলে আসো। আচ্ছা, একটা পয়েন্টে দেখি আমরা, দেখো আমরা এই যে বাজেট যেটা পাচ্ছি, বাজেটের পার্ট গুলো দেখবো, বিভিন্ন পার্টস যেগুলো আছে। এভরিবডি লিসেন, কে গো? সৌমেন বলো, কাজ করছে না কেন এটা আবার, বলো। স্যার আমার দুটো কোশ্চেন আছে, মানে এই না স্যার আপনি করেছেন, আমি লাস্টে বলি। লাস্টটা টাইম থাকে না, বন্ধ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলছি স্যার। বলছে ইন হুইচ ইয়ার দ্য ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ অ্যাচিভ দ্য হাইয়েস্ট গ্রোথ রেট। তো এখানে অপশন হ্যাঁ, বলেছে 2008, 2009, 2009, 2010, 2010, 2011, 2011, 2012। অ্যান্সার দিয়েছে 2010, 2011, কিন্তু আমি নেটে অত দেখলাম, অত ব্যাকটেরিয়া ডেটা নিয়ে কি করবে ওটা ওটা দেখলাম 2022 বলছে। হ্যাঁ, সাথে হবে ওটা। হ্যালো, হ্যাঁ স্যার। বলছি অত পুরনো তোমার ডেটার উপরে লাভ নেই, কারেন্ট না দেখো। না, ওটাই জিজ্ঞেস করছি, তাহলে মানে কোশ্চেনটা তো ইম্পর্টেন্ট, তো অপশন গুলো না দেখলে ওটা 2021-22 না 22-23 হবে? 22-23 অবশ্যই, 22-23, আচ্ছা স্যার। কারণ কুড়ি একুশে অনেক ফল করে গেল, 21-22 একটু প্রোগ্রেস হলো, 22-23 আরো প্রোগ্রেস হয়েছে। তাহলে ওটা অ্যান্সারটা হবে, মানে এখন যদি কোশ্চেনটা দেয় অ্যান্সারটা হবে 22-23। 22-23, যে 23-24 থেকে আরো ভাই হবে 23-24-এ। আচ্ছা স্যার। আর তারপরে কোশ্চেনটা হচ্ছে স্যার, ওই ওই যে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ মেজর ফ্যাক্টর অফ দ্য ইকোনমিক গ্রোথ। না স্যার, সরি হ্যাঁ, স্যার, এটা না, না সরি স্যার, এটা না, এটা না। এখানে কোশ্চেনটা অনেক বড় স্যার, আমি ওই যে উত্তরটা আছে সেটাই জানি না বলে ওটা বলছি। বলছে হাই ক্যাপিটাল আউটপুট রেশিও, ব্যাপারটা কি স্যার? কি কি? হাই ক্যাপিটাল আউটপুট হ্যালো, রেশিও। হ্যাঁ স্যার, হাই ক্যাপিটাল আউটপুট রেশিও। না ইনক্রিমেন্টাল ক্যাপিটাল, আইসিওআর আছে, আইসিওআর। সিওআর, সিওআর হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল আউটপুট। ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। হ্যাঁ স্যার, হুম ওটাই হুম ওটাই। হুম, ওটা কি স্যার বিষয়টা? আইসিওআর, ইনক্রিমেন্ট বা ক্যাপিটাল আউটপুট রেশিও। শোনো শোনো, এটাকে বলছি আমরা ক্যাপিটাল আউটপুট রেশিও, তাই তো? হ্যাঁ স্যার। অনেক জায়গায় আছে তোমার আইসিওআর থাকে, ইনক্রিমেন্টাল আইসিওআর, বা যেটা বলি ক্যাপিটাল আউটপুট, আই বলতে ইনক্রিমেন্টাল, এটা ইনক্রিজ হচ্ছে। শোনো, ক্যাপিটাল আউটপুট রেশিও মনে রাখবে, এইটা বলতে বলছে একটা একটা ধরে যে কোনো প্রোডাকশন করতে যাচ্ছি তো, হুম, যে হুম। কোনো প্রোডাকশন করতে চাইছো, তার জন্য কি দরকার, কিছু
ক্যাপিটাল দরকার হচ্ছে, অর্থাৎ হুম, এক ইউনিট আউটপুটের জন্য আর যে অ্যামাউন্ট অফ ক্যাপিটাল প্রয়োজন হয় সেই রেশিওকে বলছি আমরা কি তোমার ক্যাপিটাল আউটপুট রেশিও। বুঝতে পারলে? ওয়ান ইউনিট, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার হচ্ছে যে, ধরো তোমার হচ্ছে ক্যাপিটাল, ধরো তোমার হচ্ছে কে, ঠিক আছে? হুম, হ্যাঁ, ধরো আউটপুট হচ্ছে ওয়াই। হুম, তা দেখা যাচ্ছে আচ্ছা, ওয়ান ইউনিট তোমার আউটপুট পাওয়ার জন্য আমার যে পরিমাণ ক্যাপিটালের প্রয়োজন হচ্ছে সেই রেশিওকে বলছি আমরা ক্যাপিটাল আউটপুট রেশিও। অর্থাৎ ক্যাপিটাল আউটপুট রেশিও হচ্ছে, এইটা মনে রাখবে, দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড টু প্রডিউস আ ইউনিট অফ আউটপুট। অ্যাকচুয়ালি এইটা তোমার একটা রিলেশনশিপ শো করছে, ভ্যালু অফ ক্যাপিটাল ইনভেস্টেড অ্যান্ড দ্য ভ্যালু অফ আউটপুট। আচ্ছা, ভ্যালু অফ ক্যাপিটাল ইনভেস্টেড অ্যান্ড ভ্যালু অফ আউটপুট, এই যে এইটাকে তোমার ইন্ডিকেট করছে কে, এটাকে তোমার হচ্ছে যে শো করছে, এইটাকে তোমার হচ্ছে যে ইন্ডিকেট করছে, বা এটাকে তোমার হচ্ছে রিলেশন এই এদের মধ্যে রিলেশনশিপ যেটা সেটা শো করছে কে, এই ক্যাপিটাল আউটপুট রেশিও। বুঝতে পারলে? আচ্ছা, মানে এক ইউনিট মানে আউটপুটের জন্য যে পরিমাণ ক্যাপিটাল আমরা ইনভেস্ট করছি তার যে আউটপুট আর ক্যাপিটালের রেশিওটাকে বলছে এই ক্যাপিটাল আউটপুট রেশিও। হ্যাঁ হ্যাঁ, রেশিও, হ্যাঁ। এর অপর নাম বলা হয় ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। ঠিক আছে? আচ্ছা, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও অর্থাৎ অ্যাকচুয়ালি মনে রাখবে, এই যে আইসিওআর সমান ইকুয়েশন একটা ডেল কে বাই ডেল ওয়াই, অর্থাৎ আমার ক্যাপিটাল চেঞ্জের জন্য যে কোনো আউটপুট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ডেল কে বাই চেঞ্জ ইন ক্যাপিটাল ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। মানে যদি বলা হয় কোনটা মানে কার চেঞ্জে কে দায়ী, এইটা চেঞ্জ জন্য এ দায়ী, অর্থাৎ আমার হচ্ছে যে এক ইউনিট আউটপুট চেঞ্জ তার জন্য ক্যাপিটাল কত চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। আউটপুট, হ্যাঁ বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার হচ্ছে স্যার। তারপরে বলছি আরেকটা কথা, এই যে মানে এই যে, হ্যাঁ স্যার বলুন, হ্যাঁ স্যার বলুন কি বল। আই বলতে কি বললাম, ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। নেক্সট কোশ্চেনটা বলবো স্যার। বলো বলো। স্যার বলছি এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের তিনটা ডাইমেনশন তো, হুম স্ট্যান্ডার্ড অফ লিভিং, এডুকেশন, হুম অ্যাটেনমেন্ট ইন্ডেক্স আর একটা এক্সপেক্টেন্সি। তো অপশানে যখন দিচ্ছে না ওই এডুকেশন এক্সপেক্টেন্সিটা দিচ্ছে আর এক্সপেক্টেন্সি অফ লাইফ এটা এটা দিচ্ছে, আর স্ট্যান্ডার্ড অফ লিভিং এর হুম জায়গায় না অন্য অন্য অপশন দিচ্ছে। তো স্যার ওইটাই অপশন গুলো কি করে বুঝবো, মানে কোশ্চেনটা আমি পেলে স্যার তা বলছি। শোনো, যদি বলে কম্পোনেন্ট অফ এইচডিআই না, হুম, অ্যাকচুয়ালি তিনটে কম্পোনেন্ট পাই। এইচডিআই মূলত তিনটে, কোশ্চেনটা পেয়েছি মানে বলবো। তিনটে তুমি বলি বলি তুমি তিনটে মানে একটু মনে রাখবে। ওই কম্পোনেন্ট গুলো তোমার হচ্ছে বিভিন্ন নামে ডিফাইন করতে পারি, কিন্তু মূল বিষয় হচ্ছে একটা হচ্ছে তোমার লংজিভিটি, একটা হচ্ছে নলেজ, আর একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং। ধরো লিভিং স্ট্যান্ডার্ড দেওয়া আছে, পার ক্যাপিটা দেওয়া আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পার ক্যাপিটাল মেজার বাই, জিডিপি দেওয়া হয়। তার পার ক্যাপিটা কোন পার্ট, লিভিং স্ট্যান্ডার্ডের পার্ট। একটা হচ্ছে তোমার হচ্ছে যে তিনটে পার্ট, একটা হচ্ছে বললাম লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং, হ্যাঁ স্যার। স্ট্যান্ডার্ড অফ লিভিং একটা, আর একটা বললাম নলেজ, হুম, নলেজ, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ওই লং এন্ড হেলদি লাইফ বা লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ এক্সপেক্টেন্সি দ্যাট ইজ তোমার হচ্ছে যে লং এন্ড হেলদি লাইফ, হেলদি লাইফ। এবার এখানে এটা না দিয়ে কি বললো, এটা মাথা পিছাই দিয়ে দিল, থাকতেই পারে হুম। সেটা। আচ্ছা আচ্ছা, না ওটাই জিজ্ঞেস করছিলাম যে ওর এখানে একটা জায়গায় যেমন পার ক্যাপিটাল জিডিপি দেওয়া আছে, আর একটা এখন খুঁজে পাচ্ছি হ্যাঁ না এটা ওখানে ওরকম কিছু লেখা এইটা আছে ও আচ্ছা আচ্ছা, এবার ন্যাশনাল ইনকাম পার পার হেড ইউএস ডলার বা এরকম কিছু দেওয়া আছে দেওয়া আছে। হতে পারে সেটা, তো এই ওরিয়েন্ট হতে পারে সেটা। একটা হুম, তোমার লিভিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, একটা হচ্ছে নলেজ, আর একটা লাইফ এক্সপেক্টেন্সি। নলেজ বলতে এডুকেশন, এই সবগুলো। ঠিক আছে? আচ্ছা হুম, স্যার, আরেকটা হচ্ছে স্যার আমাদের প্রথম কোন স্টেটে ওই স্টেটের ডেভেলপমেন্ট রিপোর্ট মানে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা কোন স্টেটে প্রথম হয়েছিল, সেটা তার মধ্যপ্রদেশ তো? মধ্যপ্রদেশ,
মধ্যপ্রদেশ 1995। 1995। তো তার এই স্টেটের যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, ওটাই কি ন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্ট? না না, ন্যাশনাল তো দেশের মধ্যে, রাজ্যগুলোর আচ্ছা মধ্যে। ধরো ওয়েস্ট আচ্ছা বেঙ্গল গভর্নমেন্ট নিজের মতো নিজের ডিস্ট্রিক্টগুলোর মধ্যে করে সেটা ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট। ওয়েস্ট বেঙ্গল সমেত বিভিন্ন রাজ্যের নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে করছে তোমার হচ্ছে যে ন্যাশনাল হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। আচ্ছা। না আমি একটা জায়গায় ওখানে একটু অন্যরকম লেখা ছিল তো এই জন্য গুলিয়ে গেছিল। আচ্ছা স্যার ঠিক আছে, এই কটাই ছিল। আচ্ছা, এবার দেখ একটু একটু বলে দিই যে পয়েন্টটা, আমরা এই যে বাজেট যেটা পাচ্ছি, তো বাজেট আমরা দুটো দিক পাই। ভালো করে পয়েন্টটা দেখো। বাজেট বলতে আয় ব্যয়ের হিসাব। তাহলে একটা রিসিপ্ট, RECIPT, আর একটা পাচ্ছি আমরা, এইটা দেখতে ভালো করে দেখতে হবে এটা, হ্যাঁ, এক্সপেন্ডিচার। রিসিপ্ট দুই প্রকার, একটা বলেছি রেভিনিউ রিসিপ্ট, আর একটা বলছি আমরা ক্যাপিটাল রিসিপ্ট। ধরো রাখি, ধরো তুমি আজকে 1000 টাকা কালেক্ট করলে, 1000 টাকা তুমি রিসিপ্ট তুমি গ্রহণ করলে, কোথা থেকে পেলে? ধরো তুমি একটা বাচ্চাকে পড়িয়েছো, সেখান থেকে মানে তার টিউশন ফিস দিয়েছে, ধরো নাও তোমার হচ্ছে যে 500 টাকা সাপোজ। তাহলে রাখি রিসিপ্ট হচ্ছে 1000 টাকা। এর মধ্যে সোর্স ভাগগুলো কি, যে 500 হচ্ছে টিউশন পড়িয়ে, আর ধরো তোমার হচ্ছে যে ওই একজনের সঙ্গে টাকা পেতো, সে টাকাটা বা সে তার জন্য সুদ দিল ধরো 100 টাকা, 600 টাকা, আর 400 টাকা ধার করলো। তাহলে তিনটে সোর্স থেকে, একটা হচ্ছে কি হলো, একটা হচ্ছে কিছু কাজ করে আর্নিং করলো, আর একটা সুদ হিসাবে কিছু টাকা পেলাম, আর একটা ধার করলো। দেখো তিনটে রিসিপ্ট, কিন্তু ডিফারেন্স কোন জায়গায়? এই দুটোর সঙ্গে দেখো ফার্দার লায়াবিলিটি কিছু নেই। টিউশন পড়েছে, মাস শেষ টিউশন ফিস নিল, টাকা ধারে দিয়েছিল, টাকা নিয়েছিল, সে সুদটা প্রদান করলো। কিন্তু এইটার সঙ্গে লায়াবিলিটি আছে। কি লায়াবিলিটি আছে? টাকাটা আবার শোধ করতে হবে, টাকাটা আবার শোধ করতে, এটা লায়াবিলিটি, তাই না? তাহলে আমরা দেখো এই যে রিসিপ্টের দুটো ভাগে ভাগ করছি, একটা রিসিপ্ট উইথ লায়াবিলিটি, এই পোর্শনটা, রিসিপ্ট উইদাউট লায়াবিলিটি। তাহলে গভর্নমেন্টে যে সময় রিসিপ্ট গুলো হয় না, কিছু রিসিপ্টের সঙ্গে ফার্দার লায়াবিলিটি আছে, কিছু রিসিপ্টের সঙ্গে ফার্দার লায়াবিলিটি নেই। অর্থাৎ যেগুলোর সঙ্গে ফার্দার লায়াবিলিটি আছে তাকে বলছি ক্যাপিটাল রিসিপ্ট। তার ক্যাপিটাল রিসিপ্ট মানে কি? রিসিপ্ট, RECIPT, রিসিপ্ট উইথ লায়াবিলিটি। যেগুলোর সঙ্গে নেই তাকে বলছি রেভিনিউ রিসিপ্ট। ঠিক আছে? তা যদি বলা হয় তাহলে ক্যাপিটাল রিসিপ্ট গভর্নমেন্টের ক্ষেত্রে কি হবে? আমি রাখির ক্ষেত্রে বললাম কি ধার নেওয়াটা, তাহলে গভর্নমেন্ট ধার নেয়, সেগুলো হচ্ছে কার পার্ট? ক্যাপিটাল রিসিপ্ট। অর্থাৎ গভর্নমেন্ট লোন নিচ্ছে, লোন অথবা মার্কেট বরিং, মার্কেট থেকে টাকা ধার করছে, and other liabilities. আর রেভিনিউ দুই প্রকার, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ, আর একটা নন ট্যাক্স রেভিনিউ। আসবো পরে, আসছি পয়েন্টটা, তাই দেখে নেই। তাই সরকারের আয় বা রিসিপ্ট দুই প্রকার আমাদের মতো কান্ট্রিতে। আগে আমি বলেছিলাম পয়েন্টটা, মনে রাখবে। ব্যয়ও দুই প্রকার, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, আর একটা বলছি আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বাংলায় বললে হয় চলতি খাতে ব্যয়, মূলধনী খাতে ব্যয়। ধরো সরকার একটা শিল্প করছে, একটা প্রজেক্ট তৈরি করছে, সেখানে যে খরচটা, সেটা কেমন খরচ? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সরকার তার কর্মীকে বেতন দিচ্ছে, সরকার ধরো টাকা ধার নিয়েছিল, সুদ প্রদান করছে, সেগুলো কেমন খরচ? সেগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার। অর্থাৎ খুব সিম্পলি তুমি মনে রাখবে, বা সিম্পল ওয়েতে মনে রাখবে, যে সমস্ত খরচগুলোর পরিপ্রেক্ষিতে দেশের সম্পদ সৃষ্টি হচ্ছে, এবং যে সমস্ত খরচের, বর্তমান খরচের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কিছু আর্নিং এর জায়গা থাকছে, সেগুলো বলছি আমরা কি তোমার, সেগুলো বলছি আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে কি দাঁড়ালো পয়েন্টটা? যে সমস্ত খরচের পরিপ্রেক্ষিতে দেশের সম্পদ সৃষ্টি হচ্ছে, এবং যে সমস্ত খরচ থেকে আমরা কি করতে পারি, ভবিষ্যতে কিছু আর্নিং করতে পারি, সেগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেগুলো তোমার হচ্ছে যে করতেই হবে, না করলে কোনো রকম কান্ট্রি চলবে না,
যেগুলো থেকে পরবর্তী প্রাপ্তি কিছু নেই, সেগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা খুব সিম্পল হতে মনে রাখবে। আর মনে রাখবে একটা নির্দিষ্ট নিয়ম আছে, যদিও সেই নিয়মটা বিভিন্ন কান্ট্রি মেনটেন করতে পারে না। কি নিয়ম আছে? এই যে ক্যাপিটাল যে ব্যয়টা, এইটা সরকার মেটাবে ক্যাপিটাল রিসিপ্ট থেকে। রেভিনিউ খাতে যে ব্যয়টা, এটা মেটাবে রেভিনিউ আয় থেকে। এটা তো খুব স্বাভাবিক, তুমি নিজে বুঝতে পারছো যে আমার আয় দুই প্রকার, রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, ব্যয় দুই প্রকার, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে খুব সিম্পলি কি হবে, এই যে আয়টা এখানে ইউজ করবে আর এইটা এখানে ইউজ করবে, এটা হওয়া দরকার। হ্যাঁ, কিন্তু মনে রাখবে বাস্তবে সেটা কিন্তু হয় না। যদি কোনো কান্ট্রি এটা করতে পারে বা যারা এটা ফলো করে যে আমি না আমার এইটা এখানেই খরচ করব, এটা এখানে খরচ করব, তখন কি বলা হচ্ছে? তখন বলা হচ্ছে সেই কান্ট্রি কি করছে? গোল্ডেন রুল, গোল্ডেন রুল অফ পাবলিক ফিনান্স ফলো করছে। কিন্তু বাস্তবে হয় না। মানে কেমন, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের অনেকে, আমি আমার আমার আমিও ছিলাম ওই সময়টা করে, তোমরা এখন আছো অনেকে। তো কি বললে, আমি যে মানে টিউশন পড়ে যেটা আয় করছি সেটা আমার টিউশনই ব্যয় করবো। অনেকে এরকম ভাবনা চিন্তা নিয়ে আগাও। যে আমি টিউশন থেকে আয়টা টিউশনে ব্যয় করবো। কিন্তু সব ক্ষেত্রে মানা যায় কি এটা? হ্যাঁ, আর মানতে পারি না। তো দেখো টিউশন নিয়ে এসছি, হয়তো বাড়িতে ভাই বলে এই দাদা করা কিছু টাকা দে না, কিছু আমার টাকা লাগবে কিছু, ওখান থেকে পয়সা দিই। তাহলে আলটিমেটলি কি হলো? তোমার সেই ভাবনাটা কিন্তু ডাইভার্ট হয়ে গেল। তাই গভর্নমেন্টও তাই, দেখা যাচ্ছে যে এই খরচটা হঠাৎ করে মানে চেঞ্জ হয়ে যায় না, বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে গেল, কিন্তু এটা বাড়লো না। ফলে কি হচ্ছে? ওই এক্সট্রা খরচ মিট করার জন্য এখান থেকে নিয়ে খরচ করতে হচ্ছে। তাহলে সিস্টেম ব্রেক করে গেল। কিন্তু যদি কোনো কান্ট্রি ফলো করে, তখন তাই বলছি আমরা কি, সেই কান্ট্রিতে গোল্ডেন রুল চলছে। তাহলে তুমি ভাবো, ব্যাপারটা ফিল করো, কখন এখান থেকে নিয়ে এটা খরচ করবে? যখন কান্ট্রিতে একটা অপরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আনএক্সপেক্টেড সিচুয়েশন গ্রো করে গেছে। যদি ভালো মতো থাকে কি হবে তোমার? এইটা এখান থেকে আজ খরচ করবো, এটা এখানেই খরচ করবো, তাই না? যখন দেখা যাচ্ছে কখনো কখনো আমরা তোমার মানে গুলিয়ে ফেলি, যখন স্টেবিলিটি হারিয়ে ফেলছি, অর্থাৎ গোল্ডেন তখন ভালো রুল থাকছে না। তাহলে কেন গোল্ডেন, বুঝতে পেরেছো? গোল্ডেন রুল অফ দ্য পাবলিক ফিনান্স এইটা। তাহলে যদি আমরা এটা ফলো করি, আলটিমেটলি কি হচ্ছে? বাজেট দুটো পার্ট আমরা পাচ্ছি, বাজেটের দুটো ভাগ পাচ্ছি। অর্থাৎ বাজেট দুই প্রকার, একটা হচ্ছে রেভিনিউ বাজেট, আর একটা বলছি আমরা ক্যাপিটাল বাজেট। এখানে কি আছে? রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার। এখানে কি আছে? ক্যাপিটাল রিসিপ্ট, আর হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এইটা হচ্ছে প্রকৃত ব্যাপার। মানে অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল অফ পাবলিক ফিনান্স আমাদের বাজেট এটা হবে। তাহলে বাজেট কি দুই প্রকার পাচ্ছে, রেভিনিউ বাজেট একটা, আর একটা ক্যাপিটাল বাজেট। বাংলায় বলছে রাজস্ব বাজেট, মূলধনী বাজেট বা চলতি বাজেট আর মূলধনী বাজেট। চলতি আয়, চলতি খাতে ব্যয়, মূলধনী আয়, মূলধনী খাতে ব্যয়। তাহলে রেভিনিউ বাজেটে কি কি থাকছে? রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটালে কি থাকছে? ক্যাপিটালে থাকছে